ভোক্তার সাথে দূরত্ব বাড়ছে ইলিশের, দেশের বৃহত্তর স্বার্থে ভারতে রপ্তানির সিদ্ধান্ত। জাতিসংঘে হতে যাচ্ছে বাইডেন ইউনুস বিরল বৈঠক, ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। 30 নভেম্বরের মধ্যে সরকারি চাকরিজীবীদের দিতে হবে সম্পদের হিসাব, ভুল তথ্যে শাস্তির ব্যবস্থা। এবার সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম গ্রেফতার। 15 বছরের শেখ পরিবারের নামেই দেশ জুড়ে 38 প্রকল্প, দক্ষিণাঞ্চল চলত শেখ হেলালের ইশারায়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21-এর সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, 112 দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করছে কর্তৃপক্ষ। দেশের ভোক্তা ও ইলিশের মধ্যকার দূরত্ব আরও বাড়ছে। রপ্তানির ঘোষণা আসায় নিম্ন ও মধ্যবিত্তের আরও নাগাল ছাড়া হচ্ছে পদ্মার ইলিশ। গবেষকরা বলছেন, রপ্তানির চাপ থাকায় দেশের বাজারে ইলিশের দাম আরও বাড়তে পারে। চোরাচালান বন্ধ ও সাগর থেকে ইলিশ চুরি ঠেকাতে টহল জোরদারের পরামর্শ তাদের। পাশাপাশি ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় নির্ধারণে বাংলাদেশ ভারতের মধ্যে সমন্বয়ের কথাও বলছেন গবেষকরা। বিস্তারিত শিউলি শবনমের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ঘোষণা দিলেন, আগে দেশের মানুষ ইলিশ খাবে, তারপরে রপ্তানি। ভরা মৌসুমেও ইলিশের চড়া মূল্যের কারণে সাধারণ মানুষ যখন ইলিশ কিনে খেতে পারে না, তখন উপদেষ্টার এমন ঘোষণা শুনে তাদের মনে কিছুটা আশা সঞ্চার হয়েছিল। তারা ভেবেছিলেন এবার অন্তত ভারতে ইলিশ যাবে না, কিন্তু এরই মধ্যে 3000 টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলুন দেখি এই নিয়ে কি ভাবছেন সাধারণ ক্রেতারা। আমরা তো কম পয়সায় মনে করছিলাম যে ইলিশ খেতে পারবো, কিন্তু সেটা আশা করতে পারছি না। গভর্নমেন্ট ফার্স্টলি যদি বলতো যে দিবে না তো দিবে না, বাস। কিন্তু এত তাল বাহানা দেশের মানুষের সাথে করার তো কোনো কিছুই নেই। আমরা তাদেরকে একটা অনুষ্ঠানের জন্য কিছু ইলিশ দিতেই পারি, তারপরে সবাই মিলে ভাগযোগ করে খাবো। এটা নিয়ে রাজনীতি করার কিছু নাই। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দেশে বছরে ইলিশের উৎপাদন গড়ে 5,71,000 মেট্রিক টন। জাতীয় রাজস্ব বোর্ড বলছে 2019 থেকে 2023 সাল পর্যন্ত ভারতে ইলিশ রপ্তানি হয়েছে মোট 3,899 মেট্রিক টন। রপ্তানির চাপ থাকলে ইলিশের চড়া দাম আরও চড়ে। উচ্চবিত্তের বাইরে আর কারো পক্ষে ইলিশ কেনার সাধ্য থাকে না। উৎপাদনের কিছু অংশ যখন আরেকটি জায়গাটাতে যাবে, তখন হয়তো বাজারে চাহিদা তার একটু বেড়ে যায়, মূল্যের একটা তারতম্য অবশ্যই তখন ঘটে। তো এটা এই বাহিরে দেওয়া ছাড়াও কিন্তু কখনো ইলিশের দাম কমে না, এটা নিয়ে বরাবরই প্রশ্ন থেকে গেছে। এদিকে বাংলাদেশের সোনাদিয়া সহ বিভিন্ন জলসীমা থেকে অবৈধভাবে ভারতীয় জেলেদের ইলিশ চুরি ও পাচারের অভিযোগ দীর্ঘদিনের। তার উপর ডিম ছাড়ার মৌসুমে বাংলাদেশ ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিলে তা দেশের জেলেরা মানলেও ভারতীয় জেলেরা মানে না। চোরাচালান রোধ সহ সংকট সমাধানে জলসীমান্তে টহল জোরদারের পাশাপাশি দুই দেশের ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় সমন্বয়ের পরামর্শ গবেষকদের। উভয় দেশের এই সময়টা যে একই সময় বা কাছাকাছি সময় হয়, যেটি আমাদের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণার ফলাফল থেকে এটা করা হয়েছে। আমাদের জন্য আমরা বড় স্টেক হোল্ডার, মোর দ্যান 80% যেটা বাংলাদেশে উৎপন্ন হয়, সেখানে এই সময়ের সঙ্গে ভারতের নিষেধাজ্ঞার সময়টা অ্যাডজাস্ট করার বিশেষ প্রয়োজন রয়েছে বলে মনে করি। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ, কিন্তু দিনে দিনে দাম নাগালের বাইরে চলে যাওয়ায় অনেকের পাতেই ইলিশ পড়ে না। সোনার দামে ইলিশ কেনার সাধ্য দেশের কয়জনেরই বা আছে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5,30,000 মেট্রিক টন ইলিশ হয়। এটা একদিনেরও, একটা চাঁদপুর ঘাটের একদিনেরও কম। একটা দেশ
যাদের একটা ইমোশনাল ইনভলভমেন্ট আছে। আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি আমরা বলি, আমরা প্রতিবেশী দেশ। এই 3000 টন, তার মধ্যে 3000 টনও যাবে না, কারণ যারা বাইরে বিক্রি করবে, রপ্তানি করবে, তারা তো দেখবে এখানে যদি 1200 টাকার ইলিশ, ওখানে যদি $5 দেবে না। এটা এর আগে মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার জানান, ভারতের অনুরোধে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে উপদেষ্টা আরও জানান, 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ থাকবে। অনুমোদনটা দিয়েছে, যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী, তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এখনও সেই কমিটমেন্টটা আগের মতোই আছে, যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বিরল এই বৈঠকটিকে ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে এর মধ্য দিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক সাফল্য আশা করছেন বিশ্লেষকরা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। কোনো রাজনৈতিক সরকার প্রধান নয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল ৩ দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈঠক হয়নি। এবারই প্রথম দ্বিপক্ষীয় বৈঠকটি বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক গুরুত্ব বহন করছে। রাজনৈতিক পট পরিবর্তন এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ব্যাখ্যারও একটা সুযোগ বলে মনে করছেন সাবেক এই কূটনীতিক। মোদির দেখা করার অল্প দিনের মধ্যেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যাচ্ছেন, এটাও কিন্তু আমি বলবো অত্যন্ত সময়োপযোগী হয়েছে। যেভাবে আমাদের এখানে গত ৩-৪ মাস যাবৎ যে সমস্ত ঘটনাবলী ঘটেছে, মোদি সাহেব নিশ্চয়ই তার খুব একটা সুব্যাখ্যা তিনি দিয়েছেন বাইডেনের কাছে, আমি মনে করি না। সেখানে হয়তো বাইডেন একতরফা কিছু বিবরণ পেয়েছেন, সেটাই ব্যাখ্যাটা দেওয়ার একটা মস্ত বড় সুযোগ পেলেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে এই বৈঠক সমর্থন যোগাবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র শুধু আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, আঞ্চলিক এবং বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের জন্য সমর্থন যোগানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই মুহূর্তে। সেই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট বাইডেনের সাথে মিটিংটা, এটা আপনি বলতে পারেন যে একটা অতি গুরুত্বপূর্ণ মিটিং। অন্তর্বর্তী সরকারের চেয়ে ব্যক্তি মোহাম্মদ ইউনূসই বেশি প্রাধান্য পাবেন বলে মত বিশেষজ্ঞদের। তিনি তার ধারে এবং ভারে দুটোতেই যেটুকু কাটেন, তার ফল হিসাবে আমরা বেশ পজিটিভ কিছু পাব। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। জাতিসংঘ সফরে শুধু সাবেক প্রধানমন্ত্রীর খরচের জন্য প্রতি বছর বরাদ্দ থাকত ১২ থেকে ১৫ লাখ টাকা। এর মধ্যে ছিল বিশেষ ফ্লাইটে যাওয়া আসা সহ থাকা খাওয়ার খরচ। আর সফরসঙ্গীদের বিশাল বহরের জন্য খরচ হতো প্রায় ২৫ কোটি টাকা। অথচ এত বড় বহরের কাজের হিসাব জানতেন না কেউই। এতে করে সরকারের বড় অঙ্কের টাকা অপচয় হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। অথচ এবছর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যাবেন নিয়মিত ফ্লাইটে, সাথে যাবেন ৫৭ জন। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্কে পৌঁছাবেন তিনি। শুরুতে ৭ জনের কথা বলা হলেও তার সফরসঙ্গী হিসেবে থাকছেন ৫৭ জন। অথচ শেখ হাসিনার আমলে তার সফরসঙ্গীর তালিকায় থাকতেন ১.৫ থেকে ৩০০রও বেশি কর্মকর্তা, ব্যবসায়ী, দলীয় নেতা থেকে শুরু করে সাংবাদিকরা। একটু কাজ করেছি জাতিসংঘে, আমার অভিজ্ঞতায় বলে যে এটা আর একটু কম হতে পারত। কারণ আমাদের দেশের এখন অর্থনৈতিক সংকটের আলোকে যতখানি কৃচ্ছতা সাধন করা যায় সেটা সব স্তরেই সেটা করাই বোধহয় ভালো। এ ধরনের সফরে শুধু শেখ হাসিনার জন্যই চার্টার্ড বিমানের টিকিটে খরচ হতো প্রায় ২ লাখ টাকা। নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত বা ওয়ার্ল্ডফো অ্যাস্টোরিয়া হোটেলে প্রতিদিনের খরচ প্রায় ১ লাখ টাকা। সফরসঙ্গীদের বিশাল বহরের পেছনে খরচ গিয়ে পৌঁছাতো ২০ থেকে ২৫ কোটি টাকা, যা স্রেফ অপচয় ছাড়া আর কিছুই নয়। কোন উদ্দেশ্যে যাচ্ছেন, ওখানে যে কি করছেন,
বাংলাদেশের অর্থনৈতিক বাণিজ্যিক বিভিন্ন যেসব ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে সেখানে কাজ করছেন নাকি কেবলমাত্র সফর সঙ্গী হয়ে যাচ্ছেন, এটা কিন্তু স্পষ্টতা ছিল না। আমরা শুধু দেখেছি যে একটা বড় সংখ্যক 200, কোনো সময় 150 এরকম যাচ্ছেন। এখন কিন্তু মোটামুটিভাবে যারা যাচ্ছেন তারা কি কারণে যাচ্ছেন, কেন তাদের উপস্থিতি নিউ ইয়র্কে এটা প্রয়োজন, সেটা কিন্তু একটা স্পষ্টতা আছে। বিশ্লেষকরা বলছেন গতানুগতিকতার বাইরে এসে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এমন সফরে আন্তর্জাতিক মহলের দৃষ্টি যেমন বাংলাদেশের দিকে ঘুরবে, তেমনি অনন্য দৃষ্টান্ত হবে দেশের জন্য। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সীমান্ত হত্যা বন্ধে ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সাথে একত্রে কাজ করতে চায় ভারত। বিকেলে ভারতীয় হাই কমিশনার ও প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিস্তারিত ওমর ফাহিমের রিপোর্টে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিবের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠক শেষে মির্জা ফখরুল জানান, দ্বিপাক্ষীয় সম্পর্কের উন্নয়ন চায় ভারত। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন, সে কথাগুলো আমরা তাদেরকে বলেছি। সেই সঙ্গে আমাদের যে আপনার সিকিউরিটি যে বিষয়টা আছে এই সেটা নিয়ে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো সজাগ এবং তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো সমাধান করা যায়। তাদের যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক আরো দৃঢ় করতে চান। এরপর রাতে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে জাতীয় প্রেস ক্লাবে শেখ হাসিনার পতন আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও আলোচনা সভায় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এই সরকারকে ভালো নির্বাচনের উদ্যোগ নিতে হবে, যে উদ্যোগের মধ্য দিয়ে এই দেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। এবছর 30 নভেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সিলগালা খামে নির্ধারিত কর্মকর্তার কাছে সম্পদের বিবরণ জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান এ বিষয়ে সংবাদ সম্মেলনে স্পষ্ট জানান, ভুল তথ্য দিলে রয়েছে শাস্তির ব্যবস্থা। মফিউর রহমানের রিপোর্ট। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমাদান বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, ড্রাইভার থেকে শুরু করে সচিব পর্যন্ত সবাইকে সম্পদের বিবরণ দিতে হবে। জমা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সম্পদ বিবরণী 15 লাখ বলছি, সকলের জন্য বাধ্য, পিয়ন ড্রাইভারও। আর যেটা আপনি বলেন 10B ফর্ম, এটা তো একটা ইনকামও বলা আছে, কোনটা ট্যাক্সেবল ইনকাম, তারা দিবে, এটার সাথে এটা সম্পর্ক নেই। সম্পদের হিসাব বিবরণীতে ভুল তথ্য দিলে আইন অনুযায়ী শাস্তিও হবে। এক্ষেত্রে লঘুদণ্ড ও গুরুদণ্ডের বিধান রয়েছে। এমন কোনো তথ্য থাকে যেটা মিসলিড করে, এদের ব্যাপারে আমাদের এটাকে বলে 1979 এই বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এইটা হলো এই অনুসন্ধানমালা সকল সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য। যদি জমা ঠিকমতো না দেয়, তথ্য গোপন করে, প্রথমে যেটা হয় এটাকে বলে লঘুদণ্ড দেওয়া হয়। লঘুদণ্ডেরও ক, খ, গ, ঘ 4টা স্টেপ আছে, এবং তারপরেও যদি সেটা লঘুদণ্ডের চেয়ে অতিমাত্রায় অপরাধ হয় তখন গুরুদণ্ড দেওয়া হয়। সবশেষ 2008 সালে সম্পদের হিসাব দিয়েছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এরপর আর কোনো হিসাব নেওয়া হয়নি। এখন থেকে প্রতি বছর সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়া বাধ্যতামূলক বলেও জানান সচিব। প্রতি বছর সম্পদ বিবরণী 31শে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীমকে রোববার সন্ধ্যায় রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করে র্যাব। সাবেক সেনা কর্মকর্তা জাহিদ ফারুক 2004 সালে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। 2018 সালে বরিশাল 5 আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। সবশেষ 2024 সালের নির্বাচনেও তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন এবং মন্ত্রিসভায় আগের দায়িত্বেই বহাল থাকেন।
গত 15 বছরে শেখ পরিবারের নামেই দেশ জুড়ে বাস্তবায়ন হয়েছে ছোট মাঝারি 38টি প্রকল্প। চলমান রয়েছে আরও 44টি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আওতাধীন এসব প্রকল্পের মোট ব্যয় 51,000 কোটি টাকা। এই 82টি প্রকল্পের প্রত্যেকটির সাথেই জড়িত শেখ পরিবারের কোনো না কোনো সদস্যের নাম। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। নিজের ও পরিবারের সদস্যদের নামে অবকাঠামো নির্মাণ পছন্দ করতেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 15 বছরে এই সুযোগটি কাজে লাগিয়েছেন হাসিনা সরকারের মন্ত্রী এবং তার দলের এমপিরা। তরুণ তরুণীদের স্মার্ট কর্মসংস্থানের ঠিকানা 70 কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং। গত 1.5 দশকে শেখ পরিবারের সদস্যদের নামে মোট 51,000 কোটি টাকা ব্যয়ে অন্তত 82টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে 38টি বাস্তবায়ন হয়েছে, 44টি প্রকল্পের কাজ চলছে। এই যে রাষ্ট্রযন্ত্রকে একটা লুটেরা তন্ত্রে সৃষ্টি করেছে, এর প্রধান পতিত শেখ হাসিনা এবং তার বোনের নাম। প্রাপ্ত তথ্য অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের 12টি প্রকল্পে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নাম ব্যবহার হয়েছে। পরের স্থানে রয়েছে আইসিটি বিভাগ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। সাফারি পার্ক, দৃষ্টিনন্দন ভবন, নভ থিয়েটার, আইসিটি, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ডিজিটাল ল্যাব বিষয়ক প্রকল্পই বেশি। এর মধ্যে কিছু প্রকল্প নিয়ে শুরু থেকেই তুমুল বিতর্ক তৈরি হয়। প্রয়োজন হোক বা অপ্রয়োজনীয় হোক, এই ধরনের প্রকল্প নেওয়ার একটা প্রবণতা ছিল। সুতরাং সে ধরনের প্রকল্পগুলো খুব সহজেই কাটছাট হতে পারে। পরিবেশবাদীদের আপত্তি উপেক্ষা করে মৌলভীবাজারের জড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নির্মাণে সংরক্ষিত বনের 5,631 একর জমি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। প্রথম পর্যায়ের ব্যয় 364 কোটি টাকা। শেখ হাসিনার নামে যশোরে সফটওয়্যার টেকনোলজি পার্ক করা হয়েছে, ব্যয় 305 কোটি টাকা। বঙ্গবন্ধুর নামে হাইটেক পার্ক, শেখ কামালের নামে আইটি প্রশিক্ষণ কেন্দ্র, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, শেখ হাসিনা ইনস্টিটিউট সহ রয়েছে আরও কিছু প্রকল্প। এসব প্রকল্পের বেশিরভাগেরই কাজ শেষ। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত না হলে আগামী 5 বছরে অনুমোদনের জন্য একনেকে উঠত আরও 43টি প্রকল্প। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। দক্ষিণাঞ্চলের রাজনীতি থেকে শুরু করে মনোনয়ন, বাণিজ্য, নির্বাচনের ফলাফল পাল্টে দেয়া, চাকরি ও বদলি সব কিছুই চলত শেখ হেলালের ইশারায়। ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে গড়েছেন বিপুল সম্পদ। প্রায় 16 বছর ধরে পদ্মার ওপারের অঘোষিত এই সম্রাটের গ্রেফতার দাবি ভুক্তভোগীদের। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল তার অভাবনীয় দাপটে তটস্থ থাকতেন এলাকার সবাই। মুখ খোলার সাহস ছিল না কারোর। মনোনয়ন, বাণিজ্য সহ নানা খাত থেকে তার অবৈধ উপার্জনের কোনো হিসেব ছিল না যেন। স্থানীয় নির্বাচনে নিজের মনোনীত প্রার্থীকে জয়ী করতে প্রতিপক্ষ জনপ্রিয় প্রার্থীদের থাকতে হতো প্রাণনাশের ভয়ে। আমি একদিন নির্বাচনের 2 দিন আগে আমি ওনার বাসায় গেলাম, যে বললাম ভাইজান আমার অপরাধটা কোথায়, জনগণ তো আমাকে ভোট দিবে। বলে কোনো রকম সম্ভব না, তুমি যদি এখন এই কাগজ দিচ্ছি কাগজে লিখিত না দাও তাহলে তোমার লোকজন যা আছে সব জেলে ভরে দেবো, আর তোমার জানের কিন্তু ক্ষতি হবে, তোমার লাশও খুঁজে পাবে না। অভিযোগ রয়েছে বরিশাল, খুলনা, যশোর সহ দক্ষিণাঞ্চলের নৌপথ এবং সীমান্ত পথে স্বর্ণ চোরাচালানকারীদের কাছ থেকে নিয়মিত কমিশন নিতেন শেখ হেলাল। দুবাই ও সিঙ্গাপুরে রয়েছে তার জুয়েলারি ব্যবসা। বিদেশে পাচার করেছেন হাজার কোটি টাকা। ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণে ছিল তার একক আধিপত্য। শেখ সোহেলের মাধ্যমে, পেশি শক্তির মাধ্যমে আমার কোম্পানিটি উৎপাদন বন্ধ করে দিয়েছেন। আমি ব্যবসায়ীভাবে চরম আকারে ক্ষতিগ্রস্ত। তার বিভিন্ন লোকের মাধ্যমে এবং যুবলীগ, ছাত্রলীগের কতিপয় শেখ সোহেল সাহেবের ক্যাডাররা আমার জীবন নাশের হুমকি দিয়ে যাচ্ছেন। শেখ পরিবারের দুর্দণ্ড প্রতাপশালী শেখ হেলালের প্রতি মানুষের ঘৃণা আর ক্ষোভ যে কতটা, তা এই পোড়া বাড়িটি দেখলেই বোঝা যায়। শেখ হাসিনার পতনের আগেই 4 আগস্ট হেলালের বাড়িতে আগুন দেয় ক্ষুব্ধ জনতা। কারণ এই বাড়ি থেকেই চাকরিতে নিয়োগ, বদলি, ব্যবসা বাণিজ্য, ক্রীড়াঙ্গন সহ সবকিছু নিয়ন্ত্রণ হতো। শেখ বাড়ির অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। শেখ হেলাল, শেখ জুয়েল, এদের সুপারিশ নিতে গেলে আমাদের টাকা ছাড়া কোনো কাজ হয় নাই।
তাদের চাঁদা না দিলে, তাদের লোকজনের চাঁদা না দিলে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য তারা করতে দেয় না। 5 আগস্টের আগে পরে ঢাকা দিয়েছে অভিশপ্ত শেখ বাড়ির সবাই। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দীর্ঘ 3.5 মাস বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে শ্রেণী কার্যক্রম। শিক্ষকদের কর্মবিরতি ও ছাত্র আন্দোলনের কারণে বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। প্রথম বর্ষ বাদে সব বর্ষের ক্লাস শুরুর প্রথম দিনে শিক্ষার্থী উপস্থিতি ছিল কম। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম বর্ষের ক্লাস শুরু হবে 30 সেপ্টেম্বর। দীর্ঘদিন পর ক্লাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। টানা 112 দিন পর চেনা রূপে প্রাণের ক্যাম্পাস, শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। উৎসব আমেজে মুখরিত কলাভবন থেকে কার্জন হল। প্রিয় ক্যাম্পাসে ফিরে আসবে পড়াশোনার পরিবেশ, বজায় থাকবে শান্তি শৃঙ্খলা, এমনই প্রত্যাশা শিক্ষার্থীদের। ক্লাসে ফিরতে পারছি আজ থেকে, এটা অবশ্যই আনন্দের একটা বিষয়। যে পরীক্ষাগুলো এখনো হয়নি, এগুলো অতি দ্রুত জেনে নেওয়ার ব্যবস্থা করে। পিছিয়ে গিয়েছি আমরা অলমোস্ট 2 মাসের বেশি। টিচারদের সাথে দেখা হয়েছে, ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে, সব মিলে আর কি ভালো লাগছে। আমরা কি চাই টিচাররা এটা জানতে চাইছে, তো এটা হচ্ছে সবথেকে বড় পরিবর্তন। পরিবর্তিত সময়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের আলোচনা হলেও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলছেন শিক্ষকেরা। ডাকসু সহ হল সংসদ এগুলো নির্বাচন হওয়া খুবই জরুরি। জাতীয় নেতৃত্বের বিকাশের জন্য এটা যেমন প্রয়োজন, যারা নেতৃত্ব দিবেন বা ছাত্রদের প্রতিনিধি তাদেরও একটা জবাবদিহিতা নিশ্চিত হয়। ছাত্র আন্দোলনের কারণে শিক্ষক শিক্ষার্থীরা ভয়াবহ মানসিক ট্রমার মধ্য দিয়ে গেছে বলে মন্তব্য বিশ্ববিদ্যালয় উপাচার্যের। কিছু সময় আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারিনি, সেটি কি করে দ্রুত পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। গ্রীষ্মকালীন ছুটির পর জাতীয় পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি ও কোটা সংস্কারে ছাত্রদের আন্দোলনে 112 দিন বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করেন সেনা প্রধান। এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদানের জন্য সোমবার নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার প্রধানের এই সফরের প্রাক্কালে তার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান। সরকারের চলমান সংস্কার কার্যক্রমের পাশাপাশি জাতিসংঘ বন্যা পরবর্তী পুনর্বাসনেও সহায়তা করবে। সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাতে এমনটাই জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এ সাক্ষাতে সরকারের সংস্কার কার্যক্রম, দুর্নীতি বিরোধী অভিযান, রোহিঙ্গা সংকট এবং সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা জানান, চলমান সংস্কার কার্যক্রম অর্থনীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের বড় সুযোগ সৃষ্টি করেছে। এরপর ইরানের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারে 2টি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিভিন্ন সময়ে প্রতিহিংসা ও অন্যান্য কারণে রাজনৈতিক নেতাকর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের মামলাসমূহ প্রত্যাহার করার জন্য এ 2টি কমিটি করেছে সরকার। একটিতে জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, মহানগর পুলিশের ডেপুটি কমিশনার, পাবলিক প্রসিকিউটর এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট থাকবেন। অপরটিতে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ আরও 4 জন ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন। মামলা প্রত্যাহারের জন্য আগামী 31 ডিসেম্বরের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন ও নথিপত্র দাখিল করার কথা বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সহিংসতার প্রতিবাদে 3 পার্বত্য জেলায় দ্বিতীয় দিনের মতো CHT ব্লকেড নামে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। প্রত্যাহার করা হয়েছে 144 ধারা। 72 ঘন্টার অবরোধে এসব এলাকায় আটকা পড়েছেন প্রায় 1,500-এর বেশি পর্যটক। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তৃতীয় দিনেও রাঙ্গামাটি শহরে মানুষের মাঝে কাটেনি আতঙ্ক। রাস্তাঘাটে মানুষজন নেই বললেই চলে। সড়কে চলছে না দূরপাল্লার কোনো গাড়ি, বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। রাঙ্গামাটি, নানিয়ারচর, মহালছড়ি, খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
গাড়িতে যাইতে পারি না, হুন্ডায় যাইতে হয় অনেক রিক্সের উপরে, আর অতিরিক্ত পয়সা দিয়ে যাইতে হয় আমাদের। পাহাড়ের যে শুক্রবার থেকেই আমাদের যে আমরা এখন আতঙ্কের ভিতরে আছি, রাত্রেবেলায় যদি কিছু গুজব ছড়ানো হয়, এটা মানুষের মধ্যে খুব আতঙ্কের সৃষ্টি হয়। ৭২ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধের ফলে আটকা পড়েছেন প্রায় ১৫০০ পর্যটক। বাড়ি ফিরতে না পারায় দুর্ভোগে তারা। এখানে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব, এখানে দেখা যাচ্ছে মানুষের যাতায়াত কমে গেছে। অবরোধ দিচ্ছে, অবরোধের জন্য আমরা ঠিকমতো গাড়িটা চালাতে পারতেছি না, যাত্রী ঠিকমতো আসতেছে না। এদিকে জেলায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হলে সকালে শহরের বনরূপায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন রাঙামাটি রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শওকত ওসমান, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণের জন্য আমরা একটা কমিটিও করে দিয়েছি জেলা কোর কমিটি থেকে। জেলা কোর কমিটি প্রত্যেকটা ব্যক্তির কাছে যাবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাবে এবং কার কী ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ক্ষতির পরিমাণটা নিরূপণ করবে। 2টি মামলা নিয়মিত দায়ের করা হয়েছে এবং এই 2টি মামলার আলোকেই আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে। কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবেই ছাড়া পাবেন না। এদিকে খাগড়াছড়িতে অবরোধের ফলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরে রয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন। বান্দরবানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শুক্রবার বিক্ষুব্ধ জুম ছাত্র জনতার ব্যানারে ৭২ ঘন্টার অবরোধের ডাক দেয়া হয়। কর্মসূচিতে সমর্থন দেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। নতুন করে আর সহিংসতার ঘটনা না ঘটলেও পাহাড়ে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। বগুড়ার শাহজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ কর্মী সাগর তালুকদার সহ দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় উপজেলার সাবরুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অপরজন সাগরের সঙ্গী স্বপন। প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর ও স্বপন সহ কয়েকজন আড্ডা দিচ্ছিল। এ সময় ৭ থেকে ৮ জন মোটরসাইকেলে এসে তাদের ঘিরে ফেলে। পরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। এতে সাগর ও স্বপন ঘটনাস্থলে মারা যান। আহত হন আরও কয়েকজন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন জানান, হত্যার পেছনের কারণ অনুসন্ধান এবং জড়িতদের ধরতে কাজ শুরু করেছে পুলিশ। নিহত সাগর ও স্বপনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। আমরা সব দিকই চিন্তা ভাবনা করছি, তবে আমাদের কাছে মনে হয় তাদের যে প্রোফাইল, যেহেতু ১৭-১৮টা মামলা আছে, যার কারণে তাদের শত্রুতা বেশি এবং দুষ্কৃতিকারী যারা তাদেরকে হত্যা করেছে তাদের সাথে তাদের পূর্ব শত্রুতা আছে, এই বিষয়টাকেও আমরা গুরুত্ব দিচ্ছি। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে আবারও 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া হত্যা মামলায় বিভিন্ন সময়ে গ্রেফতার মেনন, ইনু, দীপুমণি, পলক, আবদুল্লাহ আল মামুন, শাকিল, রূপাসহ 7 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া রফিকুল ইসলাম হত্যা মামলায় হাজির করে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এই মামলায় সৌনেরেশ দেখানোর জন্য আবেদন করেন এবং 10 দিন রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত সৌনেরেশ মঞ্জুর করে এবং তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে আদাবর থানায় দায়ের হওয়া গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তেজগাঁও থানার অন্য একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। একই মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী দীপুমণি, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়। এই হত্যা মামলার প্রাথমিক তদন্তকারী কর্মকর্তা তাদেরকে জড়িত থাকার বিষয়টি উদ্ঘাটিত করেন এবং জড়িতার বিষয়টি নিশ্চিত করেন বিদায় এখানে তাদেরকে এই মামলায় সৌনেরেশের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত প্রার্থনা মঞ্জুর করে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখান। শুধু রাজনৈতিক কারণে এই মামলায় তাদেরকে জড়ানো হয়েছে। আমরা জামিন চেয়েছিলাম, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছেন। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। জয়পুরহাটের উচনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বাধার মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে দুপুরে বৈঠকে বসে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এ নিয়ে একই স্থানে 2 বার বেড়া দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। জয়পুরহাট প্রতিনিধি শফিকুল চৌধুরীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
পাঁচবিবি উপজেলার ভারত সীমান্তের গয়েশপুর ও বাংলাদেশ সীমান্তের সোনাতলা অংশে নেই কোনো কাঁটাতারের বেড়া। শনিবার রাতে আন্তর্জাতিক সীমানা থেকে ভারতের দিকে মাত্র 5 থেকে 10 গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। অথচ নিয়ম হলো সীমান্তের 150 গজের মধ্যে কেউ এ ধরনের বেড়া নির্মাণ করতে পারবে না। স্থানীয়রা জানান, বিএসএফ সদস্যরা দিনে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আড়ালে রাতে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়ে আসছিলেন। বিষয়টি বিজিবিকে জানানোর পর বাধা দেওয়া হলে কাজ বন্ধ রাখে তারা। আমি অথবা বাংলাদেশের আমাদের জনগণ আমরা সহ যা দেখি জিরো পয়েন্টে ঘিরতেছে, আমরা সঙ্গে সঙ্গে বিজিবির কাছে অবগত হই। তো সঙ্গে সঙ্গে বিজিবি পদক্ষেপ নিয়ে সঙ্গে সঙ্গে সেই কাজে বাধা দেয়। বাধা দিয়ে বলে যে না, এত জিরো পয়েন্টে ঘেরা যাবে না, আপনার 150 গজ বাদ দিয়ে ঘিরেন। তখন ওনারা উভয়ে একটা পতাকা বৈঠকের সময় নির্ধারিত করে। এর আগে গত বৃহস্পতিবার রাতে হাটখোলা বিউপির ঘোনাপাড়া 281 নম্বরের নোমেন্স ল্যান্ড এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয় বিএসএফ। বিষয়টি নজরে এলে তখনও বাধা দেয় বিজেপি। পরিস্থিতি আপাতত শান্ত হলেও পরপর দুদিনের ঘটনায় আতঙ্কে সীমান্তবাসীরা। আমরা হলো সীমান্ত একবার জিরো পয়েন্টে বর্ডার ঘিরে হচ্ছে, আমরা খুব ভয়ঙ্কর আতঙ্কে মাঠে কাজকাম করি। ফস করে বিএসএফ গুলি করে এবং বিএসএফ তুলে নিয়ে যায়। আন্তর্জাতিক সীমারেখা যেটা অতিক্রম করে বিজেপি সদস্যরা যে এইদিকে আমাদের বাংলাদেশে আসে, তারা তার কাটা দিয়ে বেড়া দিচ্ছে, এটি আমাদের কাছে একটু উদ্বেগের বিষয় এবং আমরাও খুব আতঙ্কিত অবস্থায় রয়েছি। এ নিয়ে পতাকা বৈঠকে বসে বিজেপি বিএসএফ, তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি বিজেপি কমান্ডার সাইদুল বারী। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3 কিলোমিটার জুড়ে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। এই এলাকায় হর্ন বাজালেই অর্থদণ্ড বা কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন এবং পরিবেশ অধিদপ্তর। একই সাথে বিমানবন্দরে প্লাস্টিকের পানির বোতল ও পলিথিন ব্যাগ ব্যবহার নিরুৎসাহিত করবে কর্তৃপক্ষ। মানিক শিকদারের রিপোর্ট। শব্দ দূষণ এক নীরব ঘাতক। রাজধানীতে অবাধে উচ্চমাত্রার হর্নের যত্রতত্র ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই দূষণের ফলে যাত্রীরা পড়েন দুর্ভোগে। এই পরিস্থিতিতে বিমানবন্দরের 3 কিলোমিটার নীরব এলাকা ঘোষণা করেছে সরকার। নীরব এলাকা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তরে যৌথ সভার আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন বন পরিবেশ অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, পুলিশের ট্রাফিক বিভাগ ও পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধিরা। পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় অ্যালোকেশন অফ বিজনেস এবং বিদ্যমান বিধিমালা অনুযায়ী সহযোগিতার হাত সম্প্রসারিত করবে। বিমানবন্দরে এবং এয়ারক্রাফটে হয়তো রাইট অ্যাওয়ে সবগুলো সাথে সাথে কমে যাবে না, বাট আমরা একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে গ্র্যাজুয়ালি এই জিনিসগুলো কমিয়ে আনবো। 1 অক্টোবর থেকে নির্ধারিত এলাকায় হর্ন ও শব্দ দূষণ প্রতিরোধে সবার সহযোগিতা চেয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। কাজ করতে যে আমরা শব্দের ডেসিবেলগুলো যে বলছি, আমরা মেশিন বসাবো, দেখবো, তারপর আমরা সবার সাথে স্টেক হোল্ডারদের সাথে কথা বলবো, তারপর যদি দেখি যে আরেকটু বেশি দরকার সেটা আমরা এই এরিয়ার জন্য করবো। আর ভবিষ্যতে অন্যান্য এরিয়াগুলোতে পরিবেশ বন জলবায়ু মন্ত্রণালয় ওনাদের পরিকল্পনা আছে, ওনারা অবশ্যই করবেন। একই সাথে বিমানবন্দর এলাকায় প্লাস্টিক বোতল ও পলিথিন ব্যবহার না করার অনুরোধ করা হয়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে ইন্টারনেট বন্ধে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের হঠকারী সিদ্ধান্তের খেসারত দিচ্ছে দেশের তথ্য প্রযুক্তি খাত। ধস নেমেছে এ খাতের রপ্তানি আয়ে। 2025 সালের মধ্যে $5 বিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রা অর্জন প্রায় অনিশ্চিত। আস্থাহীনতায় সংকুচিত হয়েছে পশ্চিমা বাজার। তবে কিছু কাজ মিলছে অনুন্নত আফ্রিকা থেকে। সংশ্লিষ্টরা বলছেন, সংকট উত্তরণে দরকার সরকারি নীতি সহায়তা। আদিত্য মামুনের রিপোর্ট। বেশ কিছু ক্ষেত্রে বিশ্বের প্রযুক্তি উদ্ভাবনী দেশগুলোর প্রতিযোগী হয়ে উঠেছিল বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাত। 10 লাখেরও অধিক ফ্রিল্যান্সারের বদৌলতে গ্লোবাল মার্কেটপ্লেসে অর্থের সাথে সুনামও কুড়িয়েছিল বাংলাদেশ। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ে কখনো 3, কখনো 5 নম্বরে থাকলেও সর্বশেষ র্যাঙ্কিংয়ে অবস্থান তলানিতে। ডেটা সায়েন্স, বড় বড় প্রজেক্ট, বিভিন্ন অ্যাপ্লিকেশন সহ নানান রকম কাজের জন্য কম টাকায় কাজদাতাদের পছন্দের তালিকায় থাকলেও সম্প্রতি আস্থার সংকটে পড়েছে বাংলাদেশ। জুলাইয়ে যে প্রথম ঘটনা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়া,
কিন্তু হঠাৎ এরকম বন্ধ হয়ে যাওয়া, এটা আমরা এখন পর্যন্ত উঠে দাঁড়াতে পারি না। এটা ক্যাশ ফ্লো বলেন, এটার কাজ বলেন, এগুলো দিতে হবে, যেগুলো আসতে সময় লাগে। কিন্তু এই সময়টায় আমাকে কে বাঁচিয়ে রাখবে? এই গ্লোবাল যুগে কেউ কিন্তু আসলে একটা ডেস্টিনেশনের উপর বসে থাকবে না। তো তারা যখন আসলে বাংলাদেশ থেকে প্রপার সাপোর্টটা পেল না, স্বাভাবিকভাবে কিন্তু তারা আসলে অল্টারনেটিভ মার্কেটটা চিন্তা করবে। এমন অবস্থায় রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন, চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়া সহ প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে দেশীয় প্রযুক্তি খাতের উত্তরণে নীতি সহায়তা চান সংশ্লিষ্টরা। অধিকাংশ আইটি কোম্পানিকে আসলে নতুন করে শুরু করতে হবে। আমাদের যে ট্যাক্স এক্সামশন 2027 সাল পর্যন্ত করা হয়েছে, সেখানে একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে যে 100% ক্যাশলেস ট্রানজ্যাকশন হতে হবে। এইটা যে কন্ডিশনটা দিয়ে দেওয়া হয়েছে, এটা যেন আসলে উইথড্র করে নেয়, কারণ যেটা আসলে বাস্তবতার প্রেক্ষিতে সম্ভবপর না, সেই সত্য জুড়ে দেওয়া আর সরাসরি বলে দেওয়া যে আমি তোমাদেরকে ট্যাক্স এক্সামশন দিব না, এটা আসলে সেম কথা। ইন্টারন্যাশনাল এক্সপো, আইটি ফেয়ার সহ বড় বড় আয়োজনে অংশ নিয়ে আবারও মার্কেটপ্লেসে জায়গা করে নিতে পারলে বছর দুয়েকের মধ্যেই হারানো স্থান উদ্ধার করতে পারবে বাংলাদেশ, এমনটাই মনে করেন প্রযুক্তি সংশ্লিষ্টরা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভোক্তার সাথে দূরত্ব বাড়ছে ইলিশের, দেশের বৃহত্তর স্বার্থে ভারতে রপ্তানির সিদ্ধান্ত। জাতিসংঘে হতে যাচ্ছে বাইডেন ইউনুস বিরল বৈঠক, ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। 30 নভেম্বরের মধ্যে সরকারি চাকরিজীবীদের দিতে হবে সম্পদের হিসাব, ভুল তথ্যে শাস্তির ব্যবস্থা। এবার সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম গ্রেফতার। 15 বছরে শেখ পরিবারের নামেই দেশজুড়ে 38 প্রকল্প, দক্ষিণাঞ্চল চলত শেখ হেলালের ইশারায়। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।